নমস্কার। দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায় রচিত স্বামী স্ত্রী। গল্প পাঠে আমি অনিন্দিতা। রাত 10টায় মেনকা ঘরে এলো। এ বাড়িতে সকাল সকাল খাওয়া দাওয়ার হাঙ্গামা চুকে যায়। ছোট ঘর, চওড়ার চেয়ে লম্বায় 2 হাতের বেশি হবে না। মেনকার বিয়েতে মেনকার স্বামী গোপালকে দেওয়া খাটখানাই ঘরের অর্ধেক জুড়ে আছে। খাটের সঙ্গে কোনাচে ভাবে পাশ কাটানোর কৌশলে পাতা আছে গোপালের ক্যাম্প চেয়ার। চারিদিকেই চেয়ারটির পাশ কাটিয়ে চলাফেরা সম্ভব। সামনে ছোট একটি টুলে পা উঠিয়ে এই চেয়ারে চিত হয়ে গোপাল আরাম করে বসে সিগারেট খায় আর বই পড়ে। পপুলার বই, উঁচু দরের বই। যারা লেখেন, যে বই পড়ে সময় কাটিয়ে মনকে বিশ্রাম দিতে হয়। ঘরের এক কোণে ট্রাঙ্ক ও সুটকেস স্টিল, চামড়া আর টিনের। ট্রাঙ্কটি মেনকার বিয়ের সময় পাওয়া। রং এখনো উজ্জ্বল, তবে কিসে ঘা লেগে যেন একটা কোণ থেবড়ে গেছে। দেওয়ালে কয়েকটি বাজে ছবি, আর মেনকা ও গোপালের বড় একটি ফটো টানানো। শাড়ি শাড়ি পরার ঢং, গয়নার আধিক্য আর চুল বাঁধার কায়দা ছাড়া ফটোর মেনকার সঙ্গে যে মেনকা ঘরে এলো তার বিশেষ কোনো তফাৎ চোখে পড়ে না। গায়ে একটু পুরন্ত হয়েছে মনে হয়, আবার সন্দেহও জাগে। ফটোর গোপালের চেয়ে ক্যাম্প চেয়ারের গোপাল কিন্তু অনেক রোগা। এতে ফটোর ফাঁকি নেই, বিয়ের পর সত্যিই গোপাল রোগা হয়ে গেছে। বিয়ে করার জন্য অথবা চাকরি করার জন্য বলা কঠিন। চাকরি আর বিয়ে তার হয়েছে প্রায় একসঙ্গে। ঘরে এসে দরজায় খিল তুলে দিয়ে মেনকা সেমিস ছাড়ল। খাটের প্রান্তে পা ঝুলিয়ে বসে জোরে জোরে পাখা চালিয়ে বলল, বাব্বা, বাঁচলাম। গোপাল বই নামিয়ে তার দিকে তাকিয়ে সায় দেওয়া হাসি একটু হাসল, তারপর আবার বই তুলে নিল। ওহ মা গো, সেদ্ধ হয়ে গেছে একেবারে। এবার গোপাল বই নামাল না, পড়তে পড়তেই বলল, বিশ্রী গরম পড়েছে। টেবিল ফ্যানটা তুমি আর কিনলে না। তুমি শাড়িটা না কিনলে ন্যাংটো হয়ে তো আর থাকতে পারি না। পাখার হাওয়া গায়ে লাগাতে তাই সে এরকম হয়ে আছে। ঘর যেন নির্জন, একজোড়া চোখও যেন ঘরে নেই। 3 মাস বাপের বাড়িতে কাটিয়ে 7 দিন আগে এখানে এসেছে। প্রথম দিন এভাবে হাওয়া খেতে পারেনি। ছি, লজ্জাও করে না মানুষের। এক দেহ, এক মন, এক প্রাণ যারা 3 মাসে ছাড়াছাড়ি তাদের এমনই করে দেয়। দেখা হওয়া মাত্র চট করে এক হয়ে যেতে পারে না। 3 মাস তারা পরস্পরকে কল্পনা করেছে, কামনা করেছে, ব্যথার ব্যর্থতার নিঃশ্বাস ফেলেছে, মুক্তির আস্বাদ আর স্বাধীনতার গৌরবে আনন্দ অনুভব করেছে। শাস্তির মতো রাত জেগেছে। আবেগের চাপে সময় সময় দম যেন আটকে এসেছে কয়েক মুহূর্তের জন্য। কত অভিনব পরিবর্তন ঘটেছে দুজনের মনেই দুজনের। দেখা হবার পর আবার এক দেহ, এক মন, এক প্রাণ হতে খিল দেওয়া ঘরে একটা রাতের, অন্তত আধখান বা সিকিখান রাতের সময় লাগবে বইকি। যন্ত্রের পার্টস খুলে আবার ফিট করতে পর্যন্ত সময় লাগে। বিধাতা মিস্ত্রি হলেও লাগে। শরীরের ঘাম শুকিয়ে গেলে মেনকা পূবের 2টি পর্দা লাগানো জানলার একটিতে গিয়ে দাঁড়াল। পাশের একতলা বাড়ির ছাতে গরম জ্যোৎস্নার ছড়াছড়ি। তার পরের তেতলা বাড়ির 7টা জানলা দিয়ে ঘরের আলো বাইরে আসছে। আজকাল কখন সবগুলো জানলার আলো নেভে কে জানে। বিয়ের পর কিছুদিন এ খবরটা সে জানত। 4টে জানালা অন্ধকার হতো প্রায় 11টায়, 2টি হতো 12টার কাছাকাছি, আর তেতালার কোণের জানলাটি নিবত প্রায় 1:30-2টোর সময়। ওই ঘরটিতে কে বা কারা থাকে তাই নিয়ে সে কত কল্পনাই করেছে। অন্য সম্ভবপর কল্পনাগুলো তার মনে আমল পেত না। পরীক্ষার পড়া করতে ও ঘরে কাউকে রাত জাগতে দিতে
সে রাজি ছিল না। তার কেমন বিশ্বাস জন্মে গিয়েছিল তেতালার ওই কোণের ঘরটিতে তাদেরই মতো এক দম্পতি থাকে, বিয়ে যাদের হয়েছে অল্পদিন। তাদের মতো ভালোবাসতে বাসতে কখন রাত 2টো বেজে যায় ওদেরও খেয়াল থাকে না। তারা অবশ্য আলো নিভিয়ে দেয় অনেক আগেই। বাড়ির ভেতরের দিকে তাদের জানলাটি শুধু ঘন শার্সির। ঘরের মধ্যে নজর চলে না, কিন্তু আলো জ্বলছে কিনা জানা যায়। ওদের তেতালার কোণের ঘরটিতে হয়তো আলো জ্বালিয়ে রাখার অসুবিধে নেই। বাপের বাড়ি থেকে ফিরে আসবার দিন তারা প্রায় 3টে পর্যন্ত জেগেছিল, কিন্তু সেদিন ও বাড়ির জানলার দিকে তাকাতে খেয়ালও হয়নি। মেনকা আপন মনে আফসোসের অস্ফুট আওয়াজ করল। সে রাত্রে বড় বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। এক রাত্রে সব একঘেয়ে হয়ে গেল। বাপের বাড়ি যাওয়ার আগে একটানা 6 মাস একসঙ্গে কাটিয়ে যেমন হয়েছিল। ঘুম আসছিল। আফসোসটাই যেন ঘুম কাটানোর বেশি কি করে দিয়ে গেল মেনকার। স্তিমিত চোখের একটু চমক, আর পিঠের ঠিক মাঝখানে মৃদু শিরশির। গোপাল মনোযোগ দিয়ে বই পড়ছে। পড়ায় বাধা দিলে সে বড় বিরক্ত হয়। কিছু বলে না, কিন্তু বিরক্ত হয়। বিছানায় ফিরে গিয়ে মেনকা ইতস্তত করে। যতক্ষণ না তার মনে পড়ে যায় যে বেশি রাত জেগে বই পড়লে গোপালের মাথা গরম হয়ে যায়। ঘুম ভাঙিয়ে তাকে বড় জ্বালাতন করে গোপাল। মনে হয় শান্ত সুবোধ মানুষটা যেন বদলে গেছে, মদ খেয়েছে। এমন বিশ্রী লাগে মেনকার, এমন রাগ হয়। সে কি পালিয়ে যাবে? পরদিন সে কি ঘরে আসবে না? দিনের পর দিন ঘুম ভাঙিয়ে একটা মানুষকে কষ্ট দেওয়া কেন, যার শরীরও ভালো নয়? অথচ সেই যদি কোনো দরকারি কথা বলতে মাঝরাতে গোপালের ঘুম ভাঙায়, যেদিন কোনো অজানা কারণে তার নিজের ঘুম আসে না, অথবা হঠাৎ ঘুম ভেঙে মনটা অদ্ভুত রকম খারাপ লাগে, আর সমস্ত শরীরটা অস্থির অস্থির করায় ছটফট করতে ইচ্ছে হয়, গোপাল শুধু বলে, কাল শুনব, সকালে শুনব। তবু যদি সে নিজেকে তার বুকে খুঁজে দেওয়ার চেষ্টা করতে করতে করুণ সুরে বলে, ওগো শুনছ, বুকটা কেমন জ্বালা করছে, একটু সোডা খাও, বলে সে পাশ ফিরে বালিশটা আঁকড়ে ঘুমোতে থাকে, তখন মেনকার বুকটা সত্যি জ্বালা করে। মাসে 6 মাসে একটা রাতে হয়তো একবার ঘুম আসে না, অথবা এভাবে ঘুম ভেঙে যায়। হলই বা তা অম্বলের জন্য। কথা কইবার একটা লোক সে কি পাবে না? পাওনা আদরের একটু তার জুটবে না এই ভয়ানক দরকারের সময়? ইতস্তত করার কয়েক মিনিটে আবার ঘুমটা ফিরে এসেছিল। হাই তুলে মেনকা বলল, শোবে না? এত যে পড়ছ, চোখে তো আবার কটকট করবে কাল। চ্যাপ্টারটা শেষ করে শোব, 5 মিনিট। মেনকা শুয়ে চোখ বুঝল। ঘুমে শরীর অবশ হয়ে আসবার আরাম অনুভবের ক্ষমতাটুকু প্রায় ফুরিয়ে এসেছে। বই ফেলে টুল ঠেলে চেয়ার সরিয়ে গোপালের উঠবার শব্দে একটু সচেতন হয়ে উঠল। ভয়ে ভয়ে চোখ মেলে একবার গোপালের মুখের দিকে চেয়ে নিশ্চিন্ত হয়ে আবার চোখ বুঝল। গোপালের মাথা গরম হয়নি, ঘুম পেয়েছে। এক নজর তাকালেই মেনকা ওসব বুঝতে পারে। গোপালের চোখ, মুখের, মনের সব চিহ্ন আর সংকেত তার মুখস্থ হয়ে গেছে। আলো নিভিয়ে মেনকার পা মারিয়ে গোপাল নিজের জায়গায় শুয়ে পড়ল। মেনকা জড়ানো গলায় শুধল, কাল ছুটি না? গোপাল জবাব দিল, হুম। দুজনে মিনিট 10 ঘুমিয়েছে। এমন সময় ট্যাক্সি করে বাড়িতে এলো অতিথি। একেবারে পণ নয়, সস্ত্রীক গোপালের ভাইয়ের ভাই রসিক। গত অগ্রহায়ণে রসিক বিয়ে করেছে। বউকে বাপের বাড়ি রেখে আসবার জন্য আজ 12টার গাড়িতে তারা রওনা হয়েছিল। 6:30টায় কলকাতা পৌঁছে আবার রাত 9টার গাড়ি ধরবে। অ্যাক্সিডেন্টের জন্য লাইন বন্ধ থাকায় তাদের গাড়ি কলকাতায় এসেছে 10টায়। এত রাত্রে কোথায় যায়, তাই এখানে চলে এসেছে।
নইলে এত রাত্রে কোনো খবর না দিয়ে। স্টোভ ধরিয়ে মেনকা লুচি ভাজতে বসল। গোপালের ভাই সাইকেল নিয়ে বার হলো খাবারের দোকানের উদ্দেশ্যে। অন্তত 4 রকমের ছানার খাবার আর রাবড়ি আনবে। মোড়ের পাঞ্জাবি হোটেল থেকে আনবে মাংস। ঘরে ডিম আছে, মেনকা মামলেট বানাবে। বাড়িতে কুটুম এসেছে, নতুন বউকে সঙ্গে নিয়ে এসেছে। খাওয়া দাওয়ার ব্যবস্থায় একটু সমারোহ করা গেল না, ছি ছি। তবে কাল বিকেলে ওদের গাড়ি, দুপুরে ভালো রকম আয়োজন করা যাবে। মাসের শেষে টাকা ফুরিয়ে এসেছে বটে, কিন্তু কুটুম বাড়িতে এলে টাকার কথা ভাবলে চলবে কেন? পিসিমাকে মেনকা ফিসফিস করে জিজ্ঞাসা করল, একখানা ভালো কাপড় তো বউকে দিতে হবে, তাই না পিসিমা? দেওয়া তো উচিত। বাড়িতে হঠাৎ অতিথি আসার উত্তেজনা ছাপিয়ে গোপালের জন্য এবার মেনকার মমতা জাগে। আবার এ মাসে বেচারিকে টাকা ধার করতে হবে। একটা মানুষ খেতে খেতে মরে গেল। ভাই বোন মাসি পিসি সবাই লুটে পুটে তার রোজগার খাচ্ছে। তার ওপর আবার কুটুমের এসে অতিথি হওয়া চাই। একটা টেবিল ফ্যান কেনার স্বাদ পর্যন্ত বেচারার মেটে না। সেই বা কেমন মানুষ, ঘেমে চেমে অফিস থেকে ফিরলে 10 মিনিট একটু হাওয়া পর্যন্ত করে না তাকে? আজ রাত্রে পাখার বাতাস দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তবে সে ঘুমোবে। এক হাতে হাওয়া করবে, অন্য হাতে মাথার চুলে। রসিক খেতে বসল ঘেরা বারান্দায়। রসিকের বউকে বসানো হলো ঘরে। রসিকের কাছে বসলেন পিসিমা। তার বউয়ের ডাইনে বায়ে গা ঘেঁষে বসল মেনকার 2 ননদ। পরিবেশন করতে করতে মেনকা লক্ষ্য করল, এদিকে ওদিকে নড়ে চড়ে বেড়াতে বেড়াতে গোপাল রসিকের বউকে দেখছে, আগ্রহের সঙ্গে দেখছে। প্রথমে রসিকের বউকে দেখে গোপাল যেন একটু আশ্চর্য হয়ে গিয়েছিল। আলাপ করতে গিয়ে লজ্জায় তাকে কাবু হয়ে পড়তে দেখে যেন একটু আহত হয়েছিল। সহজ একটা ঠাট্টায় তাকে ফিক করে হাসিয়ে কথা বলাতে পারায় খুশির যেন তার সীমা ছিল না। লুচি ভাজতে ভাজতে এসব মেনকা লক্ষ্য করেছে। এখন দুজনের খাওয়া তদারকের ছুতোয় ক্রমাগত বারান্দা থেকে ঘরে গিয়ে চোখ বুলাচ্ছে রসিকের বউয়ের সর্বাঙ্গে। অন্য কারো চোখে পড়বার মতো কিছু নয়। অন্য কারো সাধ্য নেই গোপালের চলাফেরা আর হাসি মুখে মানানসই কথা বলার মধ্যে অতিরিক্ত কিছু আবিষ্কার করে। মেনকার মতো চোখ তো ওদের কারণ নেই। কিন্তু গোপাল এরকম করছে কেন? রসিকের বউ সুন্দরী বলে? মেয়েটার রূপ আছে, একটু কড়া ধাঁচের রূপ, যে রূপ কাপড় জামায় বিশেষ চাপা পড়ে না, বরং আরও উগ্র আরও অশ্লীল হয়ে দাঁড়ায়। রাস্তার লোক হাঁ করে তাকিয়ে থাকে। বাড়ির মানুষ সশঙ্ক অবস্থায় দিন কাটায়, আর রূপের অহংকারে রূপসীটির মাটিতে পা পড়ে না। গোপাল শান্ত ভদ্র মিষ্টি রূপ ভালোবাসে, মেনকার মতো রূপ। রসিকের বউকে দেখে তো তার বিচলিত হবার কথা নয়। ঘরে গিয়ে একটু খোঁচা দিতে হবে, বুঝতে হবে ব্যাপারখানা কি। অতিথিদের খাওয়া শেষ হতেই তাদের শোয়ার সমস্যা নিয়ে পিসিমা মেনকা আর গোপালের পরামর্শ হল। পিসি বললেন, ভূপাল আর কানাই এক বিছানায় শোবে, ওর বউকে অনু বিনুদের ঘরে দেওয়া যাক, একটা রাত তো। গোপাল বলল, না না, তা কি হয়? নতুন বিয়ে হয়েছে, ওদের একটা ঘর দেওয়া উচিত, ওরা আমার ঘরে থাকবে। পিসিমা ঢোক গিলে বললেন, তবে তাই করো। তারপর রাত 1টায় বাড়ির সব আলো নিভল। গোপাল শুল ভূপালের ছোট চৌকির ছোট বিছানায়। মেনকা শুল অনু বিনু 2 ননদের মাঝখানে। রাত্রিবেলা একান্ত দুর্লভ বৌদিকে ঘটনাচক্রে কাছে পেয়ে অনু বিনুর আহ্লাদের সীমা নেই। না ঘুমিয়ে সারা রাত গল্প করবে ঘোষণা করে মিনিট 10 ফোয়ারার মতো, এবং তারপর আরও 10 মিনিট ঝিমিয়ে কথা বলে আধ ঘণ্টার মধ্যে দুজনেই ঘুমিয়ে পড়ল।
মেনকা জেগে রইল। গোপালকে তার কত কথা বলার ছিল, কিছুই বলা হলো না। আজকের রাতটা কাটবে, এই দীর্ঘ অফুরন্ত রাত, তারপর সারাটা দিন যাবে। কিছুতে কাটতে চায় না এমন একটা দিন। রাত 10টায় সে গোপালের সঙ্গে কথা বলবার সুযোগ পাবে। ততক্ষণে বাসি হয়ে যাবে সব কথা, বলার কোনো মানে থাকবে না। তাছাড়া পিসিমা কাল ওদের এখানে থেকে যেতে বলেছেন। কাল দিনটা বড় খারাপ, যাত্রা শুভ নয়। রসিকেরা হয়তো কালও এখানে থেকে যাবে, রাত্রে দখল করবে তার ঘর। তাহলে সেই পরশু রাত্রের আগে গোপালকে সে আর কাছে পাচ্ছে না। কি হতচ্ছাড়া একটা বাড়ি গোপাল নিয়েছে, একটা বাড়তি ঘর নেই। বাড়তি ঘর থাকবেই বা কি করে? ভাই বোন মাসি পিসিতে বাড়ি গিজগিজ করছে। গোপালের দোষ নেই, এ বাড়ির জন্যই মাসে মাসে ৩৫ টাকা ভাড়া গুনছে। সকলের সুখের জন্য খেটে খেটে সারা হয়ে গেল মানুষটা। একটু রোগাও যেন হয়ে গেছে আজকাল। নিশ্চয়ই রোগা হয়ে গেছে। পরশু যখন তাকে জড়িয়ে ধরেছিল, কই আগের মতো জোরে তো ধরেনি। কাছে থাকলে আজকেই পরখ করা যেত। কতখানি দুর্বল হয়ে পড়েছে। কাল সকালে চেয়ে দেখতে হবে গোপালের চেহারা কেমন আছে। কাল থেকে একটু বেশি মাছ দুধ খাওয়াতে হবে ওকে। এখন গিয়ে যদি একবার দেখে আসে। ভূপাল আর কানাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আলো জ্বালালে যদি ওদের ঘুম ভেঙে যায়, অন্ধকারে গায়ে হাত বুলোতে গেলে গোপাল যদি জেগে যায়। আজ রাত্রে কিছু হয় না। আজ সে ফাঁদে পড়ে গেছে। হার্টফেল করে এখন সে যদি মরেও যায়, গোপালের একটু আদর পাবে না। কোনো উপায় নেই, কোনো ব্যবস্থা করা যায় না। একটা বাড়তি ঘর যদি বাড়িতে থাকত। রাত্রি স্তব্ধতা মেনকার কানে ঝমঝম শব্দ তুলে দেয়। ছুতো আর কৈফিয়তের আশ্রয় ছেড়ে, যুক্তি আর সঙ্গতির স্তর অতিক্রম করে চিন্তা তার সোজাসুজি স্পষ্টভাবে গোপালকে চেয়ে বসে। পুরনো অভ্যস্ত মিলনের পুনরাবৃত্তি। তারপর মেনকা মরে যেতেও রাজি আছে। শুনছ? একসঙ্গে শীত আর গ্রীষ্ম অনুভব করে মেনকা শিউরে উঠল। জানালার শিকে মুখ ঠেকিয়ে গোপাল গলা আরেকটু চড়িয়ে বলল, ঘুমিয়েছ নাকি? আমায় একটা অ্যাসপিরিন দিয়ে যাও। মেনকা সাড়া দেবার আগেই ঘরের এক প্রান্ত থেকে পিসিমা বললেন, কে রে গোপাল, শরীর খারাপ লাগছে নাকি? না, গরমে মাথা ধরেছে, অ্যাসপিরিন খাবো। তুমি উঠো না, উঠো না কিন্তু পিসিমা, তোমার উঠে কাজ নেই। মেনকা দরজা খুলে বেরিয়ে এলো। অ্যাসপিরিন যে ঘরে রয়েছে। তবে অ্যাসপিরিন থাক, ছাতে গিয়ে একটু শুই। ভূপালদের ঘরটা বড় গরম। খোলা ছাতে শোবে? অসুখ করে যদি? কিচ্ছু হবে না, একটা পাটি বিছিয়ে দাও। ঘর থেকে মেনকা পাটি আর বালিশ নিয়ে এলো। একটি বালিশ। বারান্দা পার হয়ে ছাতের সিঁড়ির দিকে যাওয়ার সময় তাদের ঘরের সামনের সার্সির জানলার কাছে তাকে দাঁড় করিয়ে গোপাল চুপি চুপি বলল, দেখছ, এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। সার্সি অন্ধকার। রসিকের নাক ডাকার শব্দ বাইরে শোনা যাচ্ছে। মেনকা বলল, ঘুমোবে না? রাত কি কম হয়েছে? ছাতে পাটি বিছিয়ে মেনকা বালিশ ঠিক করে দিল। গোপাল শুধাল, তোমার বালিশ আনলে না? আমিও শোবো নাকি এখানে? গোপাল হাত ধরতেই সে পাটিতে বসে পড়ল। সবাই কি ভাববে? গোপাল জড়িয়ে ধরতে কিছুক্ষণ তার শ্বাস বন্ধ হয়ে রইল। আর সিঁড়ি ভাঙতে পারি না, একটা বালিশেই হবে।
তেতলা বাড়ির কোণের সেই ঘরের জানালাটা আলিশার ওপর দিয়ে দেখা যাচ্ছিল। এখনো সে ঘরে আলো জ্বলছে।